প্রিয় দর্শক, বাংলা ব্যান্টার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা বাংলাদেশের রাজনীতিতে ডিপ স্টেটের আলোচনা নিয়ে কথা বলবো। ডিপ স্টেট ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল বলে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া একটি মন্তব্য করেছেন। ডিপ স্টেট নামে পরিচিত শক্তিশালী একটি মহল অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল বলে দাবি করেছেন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তবে ওই প্রস্তাবে সরকার সায় দেয়নি বলেও জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বাংলা মোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনায় এক সভায় এসব কথা বলেন আসিফ মাহমুদ। তো এই সভায় আসিফ মাহমুদ বলেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার শুরুর দিকেই কিছু প্রভাবশালী প্রতিষ্ঠান তাদের কাছে একটি প্রস্তাব দেয়। সেখানে বলা হয়, শেখ হাসিনার নির্ধারিত মেয়াদ অনুযায়ী ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে এবং সেক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে। তিনি আরো বলেন, ওই প্রস্তাবের সঙ্গে কিছু শর্ত ছিল, বিশেষ করে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের নির্বাচনে অংশগ্রহণে বাধাগ্রস্ত করতে আইনি প্রক্রিয়া দীর্ঘায়িত করার পরিকল্পনাও তুলে ধরা হয়েছিল। তার ভাষ্য অনুযায়ী আদালতের তারিখ পেছানো সহ বিভিন্ন উপায়ে বিরোধী নেতাদের নির্বাচনের বাইরে রাখার কৌশল সাজানো হয়েছিল। তবে এসব প্রস্তাব প্রত্যাখ্যান করে গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি অঙ্গীকার বজায় রাখা হয় বলে দাবি করেন তিনি। আসিফ মাহমুদ বলেন, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার নিজেরাই পদত্যাগ করে নির্বাচনের পথ সুগম করেছে, যাতে নির্বাচন প্রশ্নবিদ্ধ না হয়। আসিফ আরো বলেন, অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ কিছু ব্যক্তি বর্তমানে বিএনপি সরকারের অংশ হিসেবে দায়িত্ব পালন করছেন, যা নির্বাচনের সময় সমান সুযোগ নিশ্চিত করার ক্ষেত্রে প্রশ্ন তৈরি করে। তো এর আগে নাহিদ ইসলাম ডিপ স্টেট নিয়ে আরেকটি মন্তব্য করেন। নাহিদ ইসলাম বলেন যে হাদি হত্যার সাথে ডিপ স্টেট জড়িত ছিল। তো জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, শরীফ ওসমান হাদির হত্যা এবং তার পরবর্তী ঘটনার পরিকল্পনা আগে থেকেই তৈরি করা হয়েছিল, যার সঙ্গে সরকারের অভ্যন্তরের কিছু অংশ যুক্ত ছিল। শরীফ ওসমান হাদি হত্যার খুনের বিচার এই বাংলার মাটিতে হতেই হবে। আমরা যখন ইলেকশনে মানুষের কাছে গিয়েছি, সারা বাংলাদেশের মানুষ আমাদের কাছে এটাই বলেছে, ওসমান হাদি হত্যার বিচার যেন ভাইয়া এই মাটিতে হয়। ওসমান হাদি হত্যাকারীদেরকে ভারতের মাটিতে খুঁজে পাওয়া গিয়েছে, আমরা শুনেছি। আমরা দাবি জানাবো অবিলম্বে বাংলাদেশের মাটিতে তাদেরকে এনে বিচার কার্যকর করা হয় এবং এই বিচার যাতে সত্যিকার অর্থে ন্যায় বিচার হয়। কারণ যারা শুধু গুলি করেছে তারাই হত্যাকারী নয়, এই হত্যাকাণ্ডের পিছনে জড়িত ছিল ডিপ স্টেট। এই হত্যাকাণ্ডের পিছনে জড়িত ছিল দেশি বিদেশি নানা ষড়যন্ত্র। সেই ষড়যন্ত্রকে বাংলাদেশের মানুষের সামনে উন্মুক্ত করতে হবে এবং শুধু প্রত্যক্ষ নয়, পরোক্ষভাবে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে। তো এসব বক্তব্যকে এক ধরনের রাজনৈতিক ন্যারেটিভ তৈরি করা হচ্ছে এবং সেখানে একটি অদৃশ্য শক্তিকে কেন্দ্র করে ক্ষমতার পুনর্বিন্যাসের ধারণা দেওয়া হচ্ছে। যদি সত্যি এমন কোনো পরিকল্পনা থেকে থাকে, তাহলে তার জন্য প্রয়োজন হতো অত্যন্ত শক্তিশালী, সমন্বিত এবং দীর্ঘমেয়াদী একটা কাঠামো, যেখানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, আন্তর্জাতিক শক্তি, রাজনৈতিক দল এবং প্রশাসনিক স্তরের মধ্যে একটা সুস্পষ্ট সমঝোতা থাকতো। কিন্তু বাস্তবে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে দেখা যায়, এমন সমন্বিত ও দীর্ঘস্থায়ী গোপন ঐক্যমত্য তৈরি করা অত্যন্ত কঠিন। দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে অবিশ্বাস এবং প্রতিযোগিতা, ক্ষমতার দ্বন্দ্ব এতটাই প্রকট যে একটি একক মাস্টার প্ল্যান দীর্ঘ সময় ধরে গোপন রাখা প্রায় অসম্ভব। তো অধ্যাপক ইউনূসকে ঘিরে একটা ধারণা তৈরি হয়েছিল যে তিনি দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকতে চান, যা এখন সামনে চলে এসছে। খোদ ইউনূসের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন যে জনগণ তাদের 5 বছরের জন্য চায়, যেটা ইঙ্গিত দেয় যে নির্বাচন দিতে তাদের আগ্রহ ছিল না। তবে আসিফের বয়ানে বাংলাদেশের জামাতে ইসলামী এবং এনসিপির মতো শক্তিকে সম্ভাব্য সুবিধাভোগী হিসেবে দেখানো হচ্ছে। তার কথায় বোঝা যায়, একটি অরাজনৈতিক সরকারের আড়ালে প্রকৃত ক্ষমতা এই দুই শক্তির হাতে থাকতো। এসব কথায় ২০২৪ সালের ছাত্র আন্দোলনকে পরিকল্পিতভাবে ছাত্র জনতার ব্যানারে পরিচালিত করা হয়েছিল বলে বোঝানো হয়। অর্থাৎ পুরো আন্দোলনকে একটি কেন্দ্রীয় পরিকল্পনার অংশ হিসেবে দেখা যায়। তো ডিপ স্টেট ধারণা একটি জটিল ও বিতর্কিত বিষয়। বিশ্ব রাজনীতিতে এটি ব্যবহৃত হয় এমন একটি অদৃশ্য শক্তি বোঝাতে যারা নির্বাচিত সরকারের বাইরে থেকেও, বিশেষ করে যখন কোনো পক্ষ নিজেদের ব্যর্থতা ব্যাখ্যা করতে চায় বা প্রশ্নবিদ্ধ করতে চায়, তখন এ ধরনের আলাপ তোলে। তো বাংলাদেশের বর্তমান আলোচনাতেও সে প্রবণতা স্পষ্ট।
দেশকে দীর্ঘ সময় ধরে রাজনৈতিক সরকারের বাইরে রেখে একটি নিয়ন্ত্রিত কাঠামোর অধীনে পরিচালনা করার ধারণাটি পুরোপুরি অমূলক বলা যায় না, কারণ ইতিহাসে বিভিন্ন দেশে এমন উদাহরণ আছে। তবে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে এই নির্দিষ্ট ষড়যন্ত্রের দাবি এখনো প্রমাণিত নয়, বরং এটি রাজনৈতিক প্রতিযোগিতা, অবিশ্বাস এবং বয়ান নির্মাণের একটি অংশ বলে মনে হয়। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সরাসরি এটি স্বীকার করেননি যে তাদের পরিচালিত করেছিল কোনো বিরাজনীতিকরণের শক্তি, তবে তার বক্তব্য থেকে এমন একটি ইঙ্গিত তৈরি করে। একটি তথাকথিত ডিপ স্টেট তাদের কাছে প্রস্তাব দিয়েছিল নির্দিষ্ট শর্ত মানলে সরকারকে দীর্ঘ সময় ক্ষমতায় রাখা যেতে পারে। তা আসিফ মাহমুদের বক্তব্য একটি অদৃশ্য শক্তির ধারণা তৈরি করে, যা রাজনৈতিক দায় এড়ানোর একটা সুযোগ দেয়। ডিপ স্টেট একটি দায় এড়ানোর কৌশল। যখন কোনো অন্তর্বর্তী বা অস্বাভাবিক রাজনৈতিক পরিস্থিতিতে সিদ্ধান্তগুলি প্রশ্নবিদ্ধ হতে শুরু করে, তখন একটি অদৃশ্য চাপ বা ডিপ স্টেটের কথা তুলে ধরা একটা পরিচিত কৌশল। এর মাধ্যমে বোঝানো যায় যে সব সিদ্ধান্ত আমাদের হাতে ছিল না। এতে করে ভবিষ্যতের সমালোচনা কিছুটা হলেও প্রশমিত করা যায়। দ্বিতীয়ত, এর মাধ্যমে নৈতিক অবস্থান শক্ত করার একটা প্রচেষ্টা দেখা যায়। এ ধরনের বক্তব্যের মাধ্যমে একটা ইমেজ তৈরি করা সম্ভব যে তারা ক্ষমতায় টিকে থাকার লোভনীয় প্রস্তাব পেয়েও সেটা গ্রহণ করেননি, অর্থাৎ তারা গণতন্ত্রের পক্ষে দাঁড়িয়েছিলেন। এছাড়া রাজনৈতিক প্রতিপক্ষকে ঘিরে সন্দেহ তৈরি করতে ডিপ স্টেটকে অস্পষ্ট রাখা হয়, যেখানে মানুষ নিজের মতো করে শত্রু কল্পনা করে বসিয়ে নিতে পারে। এতে করে বিভিন্ন পক্ষ, দেশীয় বা আন্তর্জাতিক রাজনৈতিক দল ও প্রতিষ্ঠান সরাসরি নাম না নিয়ে সবাইকেই সন্দেহের আওতায় আনা যায়। এর মাধ্যমে আলোচনার কেন্দ্রকে সরিয়ে দেওয়া যায় বাস্তব নীতিগত ব্যর্থতা, প্রশাসনিক দুর্বলতা বা রাজনৈতিক ভুল সিদ্ধান্ত নিয়ে আলোচনা না করে ডিপ স্টেট ইস্যুকে সামনে এনে জন আলোচনার ফোকাসকে পাল্টে দেওয়া যায়। এছাড়া এর মাধ্যমে কঠিন প্রশ্নগুলিকে আড়ালে চলে যেতে পারে। ডিপ স্টেট রাজনীতিতে আন্তর্জাতিক মাত্রা যোগ করে। বাংলাদেশের রাজনৈতিক বয়ানে প্রায়ই বিদেশি শক্তির প্রসঙ্গ আসে। ডিপ স্টেট ধারণাকে ইচ্ছাকৃতভাবে অস্পষ্ট রাখলে সেটা সহজেই আন্তর্জাতিক শক্তির সঙ্গে যুক্ত করা যায়। এতে করে একটি বড় ও জটিল ষড়যন্ত্রের ধারণা তৈরি হয়, যা রাজনৈতিকভাবে প্রভাবশালী হলেও প্রমাণ করা খুব কঠিন। আসিফ মাহমুদের বক্তব্যকে সরাসরি স্বীকারোক্তি হিসেবে না দেখে বরং একটা কৌশলগত রাজনৈতিক বয়ান হিসেবে দেখাই বেশি যুক্তিযুক্ত, যার লক্ষ্য শুধু অতীতকে ব্যাখ্যা করা নয়, বরং বর্তমান ও ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থানকে গড়ে তোলা। এই দুইটাকে সেজন্য পাকড়াও করে যদি পেদানি দেওয়া হয়, তাহলে ডিপ স্টেট কে ছিল, গত ২ বছরের সব ষড়যন্ত্র বেরিয়ে আসবে। সরকার যে নির্বাচন দিতে চায়নি, এমনকি শরীফ ওসমান হাদিকে মেরে সরকারে বেশি দিন ধরে থাকতে চাইছিল, এসব এখন তাদের কথায় প্রমাণিত। তো বাংলাদেশে পূর্ণাঙ্গ কোনো ডিপ স্টেট নেই। বাংলাদেশে ডিপ স্টেট বলতে বিদেশি রাজনৈতিক শক্তি এবং দূতাবাসগুলির পরামর্শকে বোঝানো হয়। তাই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং নাহিদ ইসলামকে তাদের স্বীকারোক্তির ভিত্তিতে গ্রেপ্তার করে রাজসাক্ষী বানালে বাংলাদেশের ডিপ স্টেট সম্পর্কিত সকল ষড়যন্ত্রের জবাব পাওয়া যাবে এবং সব ধরনের সন্দেহের নিরসন ঘটবে বলে মনে করি। থ্যাংক ইউ।